দেখো এতদিন জোড় বিজোড় শিখেছো, এখানে দেখো একটা ছক আকারে দেয়া রয়েছে, দেখে বলতে হবে এখানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা দুটো আলাদা আলাদা ঘরে আছে। এখান থেকে দেখে তোমাদের যে ঘরগুলো ফাঁকা আছে সেই ঘরগুলোতে জোড় সংখ্যার ঘরে জোড় সংখ্যা বোস করাতে হবে, আর বিজোড় সংখ্যার ঘরে বিজোড় সংখ্যা বোস করাতে হবে। এখানে এই ছকটা দেখো একটা নিয়মে লেখা আছে, একটা নিয়মে লেখা রয়েছে। তোমরা আগে সংখ্যাকে বিন্যাসে সাজানো শিখেছো। একটা দুটো কি তিনটা যদি সংখ্যা দেয়া থাকে, তারপরে যদি দুটো কি তিনটে সংখ্যা বার করতে, সেটা কি নিয়মে সাজানো থাকে সেইটা দেখে বাকি সংখ্যাগুলো বার করেছো। একই রকম ভাবে এখানেও ওই রকম কিছু সংখ্যা বার করতে হবে। দেখো যদি জোড় সংখ্যার ঘরটা দেখি, প্রথমে দেওয়া রয়েছে 10, তারপরে দেওয়া রয়েছে শেষে একদম 40, মাঝে দেখো দুটো ঘর ফাঁকা আছে। তাহলে বলো তো এখানে মাঝে কি কি জোড় সংখ্যা বসবে? এইটাতে বসবে 20 আর এটাতে বসবে 30। কেন না, এই যে ঘরটা দেখো, এই যে দুটো ঘর দেওয়া রয়েছে, দুটো ঘরে জোড় সংখ্যা কি শূন্যযুক্ত জোড় সংখ্যা দেওয়া রয়েছে, তাই তো? তাহলে মাঝের ঘর দুটাতেও শূন্যযুক্ত জোড় সংখ্যায় বসবে। তাহলে প্রথম ঘরটাতে কত বসবে? 20 আর এটাতে 30 হলো। তারপরের লাইনটা দেখো, মাঝে দুটো ঘর 22 আর 32 দেওয়া রয়েছে, তাহলে 22-এর আগে কত বসবে আর 32-এর পরে কত বসবে? 22-এর আগে কত বসবে বলো? 22-এর আগে 12 আর 32-এর পর 42। কেন বসবে না, 22 থেকে 32 কত? 10 ঘর পরে, তাই তো? তাহলে 32-এর পরে আমাদের 10 ঘর পরে নিতে হবে। 10 ঘর পরে কত হবে? 42। আর এখানে 22-এর আগের ঘর ফাঁকা আছে, মানে 10 ঘর আগের নিতে হবে। 22-এর 10 ঘর আগে কত হবে? 12 হলো। এবার দেখো কত আছে? 14 আর 44, প্রথমে 14 শেষে 44। তাহলে মাঝের ঘরগুলো ওই রকম একই রকম ভাবে বলো, কত হবে? 14-র পর 24 আর 34। তাহলে একই রকম ভাবে 10 ঘর ছাড়া ছাড়া হয়েছে। এখানে আছে 26 আর 36, বলো একই জিনিস। তাহলে প্রথমে কত হবে? 16 46, তারপরে আছে 18 48, হ্যাঁ 28 আর 38। আর এখানে 50 দেয়াই আছে। এবার দেখো তোমাদেরকে এইভাবে করানো হলো, এইটা লেখা আছে লম্বা লম্বি ভাবে ঘরগুলো ফাঁকা দেওয়া ছিল। তোমাদেরকে এইভাবে কেন করানো হলো? আগের অঙ্কটা মনে আছে কিনা দেখার জন্য। আগে যে অঙ্কগুলো যেখানে সাজানোর অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো মনে আছে কিনা সেটা একবারে দেখা হয়ে গেল। দেখো এখানে পরকে পরই লেখা আছে জোড় সংখ্যা 10, তারপরে আছে 12, তারপরে আছে 14, তারপরে আছে 16, তারপরে আছে 18, তারপরে 20। দেখো পরকে পর জোড় সংখ্যাগুলো লেখা আছে, দেখতে পেয়েছো? তাহলে আচ্ছা, আগে জোড় সংখ্যা যখন তৈরি করা হয় বা জোড় সংখ্যা যখন নির্ণয় করা হচ্ছিল, তখন একটা জিনিস বলা হয়েছিল কি না, জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, সব একটা ঘর ছাড়া ছাড়া হবে, তাই তো? এখানে দেখো একটা ঘর ছাড়া ছাড়াই আছে আছে। তাহলে একই রকম ভাবে বিজোড় সংখ্যাটার ঘরগুলো বলো, যে ঘরগুলো ফাঁকা আছে, যেই দিকে খুশি এবার বলো। 11 21, যদি পাশাপাশি বলো 11 21, তারপর তারপরে 13, তারপর 33-এর পরের ঘরে কত হবে? দুটো ঘর ফাঁকা আছে, 35 45।
17 আর 27, 37, 39, 49 দেওয়া রয়েছে। হয়েছে? দেখো এইটা ওই একই রকম ভাবে দেওয়া রয়েছে। 11, 13, 15, 17, 19, 21, 23 দেখতে পাচ্ছ পরকে পর সব বিজোড় সংখ্যাগুলো দেওয়া রয়েছে। এই যে জোড় বা বিজোড় সংখ্যাগুলো লেখা হলো সব দেখো 10 থেকে 50-এর ভেতরে দেওয়া রয়েছে। প্রথম দিন যেদিন জোড় বিজোড় সংখ্যা শেখানো হয় তখন কি বলেছিলাম যে যদি তোমাকে 10 থেকে 20 পর্যন্ত জোড় বা বিজোড় সংখ্যা বার করতে দেয় তখন কিভাবে বার করবে, তাই তো? সেইটা দেখো এখানে দেওয়া রয়েছে একদম 10 থেকে 50 পর্যন্ত দেওয়া রয়েছে। সেখানে তাহলে আমাদের জোড় বিজোড় সংখ্যাগুলো বেরিয়ে গেল। এবার এখানে একটা জিনিস দেখার, যে জোড় সংখ্যার ঘরটাতে যে জোড় সংখ্যাগুলো লেখা হয়েছে সবগুলো দেখো একক দশক করে স্থানীয় মান আকারে লেখা আছে, তাই তো? সব সংখ্যাগুলোর এককের ঘরে কত আছে দেখো। প্রথমেরটা দেখো যদি লম্বালম্বি ধরি, এককের ঘরে কত আছে? 0। তারপরেরটা এককের ঘরে 2, তারপরে এককের ঘরে 4, তারপরে 6, তারপরে 8। একই রকম ভাবে দ্বিতীয় লাইনে দেখো 0, 2, 4, 6, 8। পরের লাইনটা দেখো একই রকম ভাবে একই এসেছে, তারপরের লাইনটাও একই রকম ভাবে এসেছে। দেখো তাহলে সব যে জোড় সংখ্যাগুলো লেখা হয়েছে 10 থেকে 50 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো লেখা হয়েছে সবগুলোর এককের ঘরে কি আছে? 0, 2, 4, 6 আর 8, তাই তো? তাহলে জোড় সংখ্যার এককের ঘরে কি কি থাকবে? 0, 2, 4, 6, 8 এইগুলো রয়েছে। এবার বিজোড় সংখ্যার ক্ষেত্রে দেখো, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি কি আছে? 1, 3, 5, 7 আর 9। সব লাইনগুলোতে দেখো একই রকম ভাবে লেখা আছে, দেখতে পাচ্ছ সব লাইনগুলোতেই একই আছে। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে এককের ঘরে কি আছে সেটা যদি আলাদা করে লেখা যায় 1, 3, 5, 7, 9, তাই তো? এবার এখানে দেখো যেই সংখ্যাগুলো জোড় সংখ্যা হয়েছে আমরা যদি শুধু এক অঙ্কের সংখ্যা ধরতাম, প্রথমে যখন জোড় বা বিজোড় সংখ্যা শিখেছি তখন যেইভাবে এক অঙ্কের সংখ্যাগুলো দেখেছি তখন কি কি জোড় সংখ্যা বেরিয়েছিল? 0, 2, 4, 6 আর 8 বেরিয়েছিল, তাই তো? এই সংখ্যাগুলো জোড় সংখ্যা বেরিয়েছিল। আর জোড় সংখ্যার মাঝে যে ঘরগুলো ফাঁকা ছিল যেগুলোকে বিজোড় সংখ্যা বলেছিলাম সেগুলোতে কি ছিল? 1, 3, 5, 7 আর 9, তাই তো? তাহলে এবার যদি আমাদেরকে একটা বড় কোনো সংখ্যা দেয়, সেটা 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের, যত বড় সংখ্যাই দিক, তাহলে সেই সংখ্যাটাকে আমরা সহজে কিভাবে জোড় বা বিজোড় বুঝবো? আমাদের আগে কি বলেছি, জোড় বা বিজোড় সংখ্যা নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? 2 দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে, ভাগ মিলে যায়, তখন সেটা হয়ে যায় জোড় সংখ্যা। আর যদি ভাগ না মেলে, ভাগ শেষ যদি 1 থাকে তখন সেটা হয়ে যায় আমাদের বিজোড় সংখ্যা। এবার ভাগটা করতে একটা সময় লাগবে, তাই তো? কিন্তু আমরা একবারে দেখে কি করে বুঝবো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তখন আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। যত বড়ই সংখ্যা দিক তার এককের ঘরে একটাই সংখ্যা থাকবে, এককের ঘর থাকবেই। সেই এককের ঘরটা আমরা দেখব সেখানে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। এককের ঘরে তো একটাই সংখ্যা থাকবে, সেখানে আমরা তাহলে টপ করে দেখে বুঝতে পারবো জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। তাহলে সেখানে যদি 0, 2, 4, 6, 8 থাকে, এই জোড় সংখ্যাগুলো যদি এককের ঘরে থাকে তখন পুরো সংখ্যাটাকে আমরা বলবো জোড় সংখ্যা, মনে থাকবে। আর যদি এককের ঘরে 1, 3, 5, 7 আর 9 থাকে অর্থাৎ বিজোড় সংখ্যা থাকে তখন আমরা পুরো সংখ্যাটাকেই বলবো বিজোড় সংখ্যা। বোঝা গেল? তাহলে আমাদের আর ভাগ করে দেখা তখন প্রয়োজন হবে না। বোঝা গেছে তো কিভাবে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চিনবো? হলো। এবার যদি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা নির্ণয় করে দেখাতে বলে তখন আমাদেরকে কি করতে হবে না, ভাগ করেই দেখাতে হবে। বোঝা গেল? যদি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা নির্ণয় করতে বলে তখন আমাদেরকে সেইটা ভাগ করেই দেখাতে হবে। যদি
শর্ট প্রশ্নে দেওয়া থাকে বা শূন্যস্থান পূরণে দেওয়া থাকে তখন এইভাবে দেখে বলে দিলে, আর যদি নির্ণয় করতে বলে তখন আমাদেরকে ভাগ করে দেখাতে হবে। একই রকমভাবে আগেও দেখানো হয়েছে। আবার দেখো পরের পাতায় যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সবগুলোকেই ভাগ করে করে দেখতে হবে জোড় না বিজোড়, আর ভাগশেষ কি থাকছে। বোঝা গেল? ভাগশেষ যদি শূন্য বেরায় তখন সেটা হয়ে যাবে জোড় সংখ্যা, আর ভাগশেষ যদি 1 থাকে তখন হয়ে যাবে বিজোড়। ভাগশেষ একই থাকবে, বিজোড়ের ক্ষেত্রে ভাগশেষ একই থাকবে। কারণ কি, ভাগ করতে হবে আমাদেরকে কত দিয়ে? 2 দিয়ে। আর ভাগশেষ কি হয় সবসময় ভাজকের থেকে ছোট হয়। তাহলে 2 এর থেকে ছোট কি? 1। তাহলে ভাগশেষ 1 থাকবে যদি বিজোড় হয়, আর ভাগশেষ 0 হয়ে যাবে যদি সংখ্যাটা জোড় হয়। তাহলে এখানে 1-2টা অঙ্ক ভাগ করে দেখা যাক যদি নির্ণয় করতে বলে। একশো 2 দিয়েছে, তাহলে এইটাকে যদি বলে জোড় না বিজোড় সংখ্যা নির্ণয় করো, তখন কি করবে না এইভাবে ভাগ করে দেখাতে হবে। সাজাও অঙ্কটাকে। আর ভাজকে কত হবে? 2। তাহলে 2 দিয়ে ভাগ করো। বলো, বলে যাও। এখানে আমাদের ভাগশেষ কত বেরালো? 0। তাহলে আমাদের সংখ্যাটা কি? সংখ্যাটা কি জোড় না বিজোড়? জোড় সংখ্যা। তাহলে এইটা অঙ্কটা কষা হলো। এবার নিচে উত্তর লিখতে হবে যে প্রদত্ত সংখ্যা 102 জোড় সংখ্যা। বোঝা গেল? যদি নির্ণয় করতে দেয়। বোঝা গেল? আর এই যে জোড় সংখ্যা যেটা আমরা নির্ণয় করলাম তার এককের ঘরে কত আছে? 2। তাহলে 2 জোড় না বিজোড়? 2 জোড়। তাহলে আমরা সেটাকে এমনিও দেখে বলতে পারতাম যে এটা জোড় সংখ্যা। বোঝা গেল? বলো একই রকম ভাবে। বলে যাও, বলে যাও। এখানে ভাগশেষ কত বেরাচ্ছে? 1। দেখো ভাজক 2 ছিল, ভাগশেষ বেরিয়েছে 1, তাহলে ভাজকের থেকে ভাগশেষ ছোট বেরিয়েছে, তাই তো? ভাগশেষ 1 বেরালে সংখ্যাটা আমাদের কি হয়? বিজোড় হয়। তাহলে এই সংখ্যাটা আমাদের বিজোড় সংখ্যা। এর এককের ঘরে কত আছে? 7। তাহলে দেখেও আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাটা বিজোড় সংখ্যা, তাই তো? আর নির্ণয় করেও দেখানো হলো যে 107 সংখ্যাটি বিজোড়। উত্তর লেখার সময় এইভাবেও লিখতে পারো যে 107 সংখ্যাটি বিজোড়। বোঝা গেছে তো?